আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 14 লেসন 2 এর অ্যাক্টিভিটি বি এর যে মূল প্যাসেজ রয়েছে সেটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এর সাথে এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এছাড়াও অ্যাক্টিভিটি ডি এর ডায়লগটি পড়ব এবং সবশেষে এই যে ডায়লগ এবং প্যাসেজের যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখব, যাতে করে পরবর্তীতে তোমরা নিজেরাই এই প্যাসেজটি পড়ে বুঝতে পারো। তাহলে আজকে আমাদের লেসন 2তে রয়েছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 2। আমরা লেসন 1-এ রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 1 পড়েছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটি আগে দেখে আসতে পারো, এতে করে তোমাদের এই লেসনটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হবে। রিনিউয়েবল মানে হচ্ছে যেটা মানে পুনরায় সৃষ্টি হয় এবং কখনো শেষ হয়ে যায় না। এনার্জি সোর্সেস বলতে শক্তির উৎস বা জ্বালানি উৎস দুটোই বলতে পারো। তাহলে অ্যাক্টিভিটি বিতে আমাদের বলা হচ্ছে রিচ দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকু পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো বলা হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাভিলি অন, অর্থাৎ পৃথিবীর দেশগুলো ব্যাপকভাবে নির্ভর করে পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস, অর্থাৎ তাদের জ্বালানি উৎস হিসেবে প্রধানত পেট্রোলিয়াম, কয়লা বা প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে। There are two major types of energy sources, সেখানে প্রধানত দুই ধরনের জ্বালানির উৎস রয়েছে, রিনিউয়েবল নবায়নযোগ্য অ্যান্ড নন রিনিউয়েবল এবং অনবায়নযোগ্য। হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি অথবা হচ্ছে হাইড্রোকার্বন আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, অর্থাৎ এগুলো হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানির উৎস। রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস, অর্থাৎ তাদের উপর নির্ভরশীলতা কী করতে পারে, বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে প্যাসেজের শুরুতে আমরা দেখলাম যে বিশ্বের যে দেশগুলো তাদের জ্বালানি উৎস হিসেবে প্রধানত পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে। ঠিক আছে, আমরা জানি যে অনেক জায়গায়, বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এরপর হচ্ছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন গ্যাসের উপর হচ্ছে বিভিন্ন ধরনের জ্বালানি তৈরি হয়, যেমন গ্যাস চালিত অনেক অনেক মোটর বাইক রয়েছে, এরপর অনেক মাইক্রোবাস রয়েছে। এরপর হচ্ছে কি তেল দ্বারা বিভিন্ন ধরনের গাড়ি, যানবাহন এগুলো চলাচল করে। তো এই জন্য হচ্ছে এই যে জ্বালানি তেল এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোকে অনবায়নযোগ্য কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে আমরা যদি একটা মোটর বাইকে মানে একটা হুন্ডায় যদি 1 লিটার তেল ভরি, সেটা কিন্তু আস্তে আস্তে কী হয়, শেষ হয়ে যায়, একবারে নিঃশেষ হয়ে যায়, সেখানে কোনো কিছুই থাকে না, অর্থাৎ এটা পুনরায় ব্যবহার করার কোনো সুযোগ থাকে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অনবায়নযোগ্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আরও বলা হলো যে এই যে হাইড্রোকার্বন বা জীবাশ্ম জ্বালানি এগুলো হচ্ছে এই অনবায়নযোগ্য জ্বালানির উৎস। তো এইগুলোর উপর যদি অতিমাত্রায় মানে নির্ভর করা হয় তাহলে এটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তো বলা হচ্ছে প্রথমত ফসিল ফুয়েলস সাচ অ্যাজ অয়েল, কোল, গ্যাস ইটিসি আর ফাইনাইট, অর্থাৎ এই যে জীবাশ্ম জ্বালানি যেমন হচ্ছে তেল, কয়লা বা গ্যাস এগুলো হচ্ছে সীমিত। দেয়ার রিসোর্সেস, এবং এই সম্পদগুলো আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এগুলো পৃথিবীতে সমানভাবে বণ্টিত হয়, মানে পৃথিবীতে সমানভাবে ভাগ হয়ে যায়। অর্থাৎ যদি ইরান বা ইরাকে কোনো ধরনের তেল উৎপাদন হয় সেটা কিন্তু বাংলাদেশ আমদানি করে। এরকম সব দেশ থেকে সব দেশ বিভিন্ন ধরনের জিনিসপত্র, তেল বা অন্যান্য জিনিসপত্র আমদানি করে। তো এই জন্য এটা বলা হচ্ছে যে এই ধরনের সম্পদগুলো কি হয়, এটা হচ্ছে সারা বিশ্বে ভাগ হয়ে যায় বা বন্টন করা হয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস, অর্থাৎ আগামী দশকগুলোতে এটা হচ্ছে খুব দামি হতে যাচ্ছে। অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট, এবং এগুলো হচ্ছে পরিবেশের জন্য খুব ক্ষতিকর। থার্ডলি, তৃতীয়ত, ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস, এবং এই জীবাশ্ম জ্বালানিগুলোতে রয়েছে মানে সরাসরি দূষণকারী প্রভাব বা ক্ষমতা অন আর্থস এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং, এবং এর ফলে বিশ্বের পরিবেশে কি তৈরি হবে, বৈশ্বিক উষ্ণায়ন। তো এখানে এসে আমরা দেখলাম যে প্রথমত তেল, কয়লা এবং গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিগুলোর পরিমাণ হচ্ছে সীমিত। তো এগুলোর মজুদ পৃথিবীর সব দেশে কী হয়, সমানভাবে বণ্টিত হয় বা বন্টন করা হয়। দ্বিতীয়ত, আগামী কয়েক দশকে এগুলোর দাম অনেক বেড়ে যাবে এবং পরিবেশের জন্য আরও ক্ষতিকর হবে। তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানি সরাসরি পরিবেশ দূষণ করে এবং বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করে। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ উইন্ড অ্যান্ড সোলার এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির উৎস যেমন হচ্ছে বাতাস বা সৌরশক্তি, আর কনস্ট্যান্টলি রিপ্লেনিশড ন্যাচারালি, এটা হচ্ছে
প্রাকৃতিকভাবে পুনরায় সৃষ্টি হয় অ্যান্ড নেভার রান আউট, এবং কখনো শেষ হয়ে যায় না। তো একদিকে আমরা দেখলাম যে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি এগুলো সীমিত এবং এগুলো পৃথিবীতে সারা বিশ্বে সমানভাবে বণ্টিত হয়, এগুলো অনেক ক্ষতিকর উপাদান রয়েছে এবং মানে ভবিষ্যতে এটার দাম অনেক বেড়ে যাবে। অন্যদিকে হচ্ছে এই যে বায়ু বা হচ্ছে সৌরবিদ্যুৎ যে রয়েছে, এগুলো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎস, এগুলো প্রকৃতির মাধ্যমে পুনরায় সৃষ্টি হয় এবং কখনো শেষ হয়ে যায় না। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস either ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম সান, অর্থাৎ অধিকাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎসগুলো সরাসরি অথবা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস, অর্থাৎ সূর্যের আলো বা এই সৌরশক্তি এটাকে ব্যবহার করা যেতে পারে কি করতে, হিটিং মানে তাপ অথবা ঘরে আলো জ্বালাতে, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করতে, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজড ইউজ, এবং অন্যান্য বাণিজ্যিক এবং শিল্প সংক্রান্ত ব্যবহারের জন্য। তাহলে এখানে এসে আমরা দেখলাম যে এই যে অধিকাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎস সেগুলো সরাসরি অথবা পরোক্ষভাবে আসে সূর্য থেকে। কারণ আমরা ওই যে ছাদের উপর বা ঘরের টিনের উপর বা বিভিন্ন খোলা জায়গায় যে সৌর প্যানেলগুলো বসাই, এগুলো কি হয়, সূর্যের আলোতে তাপ পড়ে এবং এর ফলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। তো সেটা এখানে বলা হলো যে এই যে নবায়নযোগ্য জ্বালানির উৎস এটা সরাসরি অথবা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। সূর্যের আলো বা সৌরশক্তি ঘর গরম রাখতে বা আলো জ্বালাতে এবং বিদ্যুৎ উৎপন্ন করতে, এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প কারখানার কাজে ব্যবহার করা হয়। দ্য সানস হিট ড্রাইভস দ্য ওয়াইন্ড, অর্থাৎ সূর্যের তাপের কারণে বায়ু প্রবাহিত হয়, অ্যান্ড দ্য ওয়াইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড, এবং এই বাতাসের শক্তি সংগ্রহ করা যায় উইথ ওয়াইন্ড টারবাইন্স, বায়ুচালিত টারবাইনের মাধ্যমে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, কি করতে, বিদ্যুৎ উৎপাদন করতে। দেন দ্য ওয়াইন্ড অ্যান্ড দ্য সানস হিট, অর্থাৎ এরপর বায়ু এবং সূর্যের তাপে কজ ওয়াটার টু এভাপোরেট, কি হয়, এই সূর্যের তাপের কারণে পানি বাষ্পীভূত হয়। হোয়েন দ্য ওয়াটার ভেপর টার্নস ইনটু রেইন অর স্নো, অর্থাৎ যখন এই জলীয় বাষ্প বৃষ্টি অথবা তুষারপাতে রূপ নেয়, অ্যান্ড ফ্লোস ডাউনহিল ইনটু রিভার্স অর স্ট্রিমস, এবং যখন নদী বা ঝর্ণায় প্রবাহিত হয়, ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড, এটার শক্তি কী করা যায়, এটার শক্তি ব্যবহার করা যায় অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি, জলবিদ্যুৎ হিসাবে। তো এখানে এসে আমরা দেখলাম যে এই যে সূর্যের তাপের কারণে কি হয়, বাতাস প্রবাহিত হয় এবং বায়ুচালিত টারবাইনের মাধ্যমে সেই বায়ুশক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপর সূর্যের তাপ ও বাতাসের কারণে পানি বাষ্পে পরিণত হয় এবং সেই জলীয় বাষ্প যখন হচ্ছে একসময় মেঘে উঠে যায় এবং পরবর্তীতে বৃষ্টি বা তুষারপাত আকারে নেমে আসে, এবং নেমে আসার ফলে কি হয়, সেটা হচ্ছে যখন নদী বা ঝর্ণা দিয়ে প্রবাহিত হয় তখন সেটা একটা চরম স্রোত থাকে, ঠিক আছে। সেই স্রোতের যে শক্তি সেটাকে জলবিদ্যুৎ হিসেবে ব্যবহার করা যায়, তো সেটা এখানে বলা হয়েছে। অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, অর্থাৎ বৃষ্টি ও তুষারপাতের পাশাপাশি সানলাইট কজেস প্লান্টস টু গ্রো, অর্থাৎ এই সূর্যের আলো উদ্ভিদের বেড়ে উঠতেও সাহায্য করে। প্লান্টস প্রডিউস বায়োমাস, অর্থাৎ এই উদ্ভিদ এটা জৈব পদার্থ উৎপাদন করে, which again can be turned into fuels such as firewood, alcohol, etc. এবং যেটা পুনরায় জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, যেমন ফায়ারউড মানে কি, জ্বালানি কাঠ অথবা অ্যালকোহল, দ্যাটস আর কল্ড বায়ো এনার্জি, যেটা জৈব শক্তি হিসেবে পরিচিত। তাহলে এখানে আমরা দেখলাম যে বৃষ্টি ও তুষারের পাশাপাশি সূর্যের আলো কী করে, উদ্ভিদের বেড়ে উঠতে সাহায্য করে। তো উদ্ভিদ থেকে জৈব পদার্থ উৎপন্ন হয় এবং এই জৈব পদার্থ থেকে জ্বালানি কাঠ, অ্যালকোহল সহ বিভিন্ন ধরনের জ্বালানি তৈরি হয়, যাকে জৈব শক্তি বলা হয়। এরপর বলা হচ্ছে সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড, অর্থাৎ বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন, হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ হাইড্রোজেনকে নবায়নযোগ্য জ্বালানি উৎসের আরেকটা ধরন হিসেবে তারা চিহ্নিত করেছেন। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার, এবং এটা প্রকৃতিতে বিপুল পরিমাণে পাওয়া যায়। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ আ গ্যাস, কিন্তু এটা এককভাবে গ্যাস হিসেবে পাওয়া যায় না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস, এটা সবসময় অন্যান্য মৌলের সঙ্গে বা অন্যান্য উপাদানের সঙ্গে যুক্ত হয়ে থাকে। সাস অ্যাজ, যেমন উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে, টু মেক ওয়াটার, কি করতে, পানি তৈরি করতে। তো আমরা জানি যে H2O সমান কি, পানি, অর্থাৎ এখানে দুইটা
হাইড্রোজেনের মৌল থাকে এবং একটা থাকে হচ্ছে অক্সিজেনের মৌল, এবং এই দুইটা মিলে কি হয়, পানি তৈরি হয়। হাইড্রোজেন সেপারেটেড ফ্রম আনাদার এলিমেন্ট, এটাকে অন্যান্য মৌল থেকে পৃথক করা হয়। ক্যান বি বার্নড অ্যাজ আ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং এটাকে মানে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো এইখানে আমরা দেখলাম যে বিজ্ঞানীরা হাইড্রোজেনকে নবায়নযোগ্য জ্বালানির আরেকটি উৎস হিসেবে চিহ্নিত করেছেন বা খুঁজে পেয়েছেন। এটি প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান মৌল, তবে এই মৌলটি বা এই গ্যাসটি আলাদা থাকে না, বা এই হাইড্রোজেন হচ্ছে আলাদাভাবে পাওয়া যায় না, এটি সবসময় অন্য মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যেমন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করে, পানি তৈরি করে। অন্য মৌল থেকে পৃথক করা হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আওয়ার আর্থ ইন্টেরিয়র কন্টেন্স মল্টেন লাভা, অর্থাৎ আমাদের পৃথিবীর ভূভাগে বা ভেতরে কি রয়েছে, গলিত লাভা, হুইচ গিভস অফ এক্সট্রিম হিট, যেটা হচ্ছে প্রচণ্ড তাপ উৎপন্ন করে। দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউসেস স্ট্রিম অ্যান্ড হট ওয়াটার, এবং পৃথিবীর ভেতরের এই তাপ থেকে বাষ্প ও কি হয়, গরম পানি উৎপন্ন হয়। হুইচ ক্যান বি ইউজড, অর্থাৎ যেটাকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ জিওথার্মাল এনার্জি, ভূতাপীয় শক্তি, টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস, অর্থাৎ সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ঘরবাড়ি গরম করতে। তো এই অংশে এসে আমরা দেখলাম যে পৃথিবীর অভ্যন্তরভাগে কি রয়েছে, গলিত লাভা রয়েছে, যেটা প্রচণ্ড তাপ উৎপন্ন করে, এবং পৃথিবীর ভেতরের এই তাপ থেকে বাষ্প ও গরম পানি তৈরি করে, যা ভূতাপীয় শক্তি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, এবং ঘরবাড়ি গরম রাখার কাজেও এটা ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখি ওশান এনার্জি, অর্থাৎ সমুদ্র শক্তি, কামস ফ্রম সেভারাল সোর্সেস, বিভিন্ন উৎস থেকে আসে। ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ, সমুদ্রের জোয়ার ও ঢেউয়ের শক্তি ক্যান বি ইউজড টু প্রডিউস এনার্জি, অর্থাৎ শক্তি উৎপাদনে ব্যবহার করা যায়। দ্য সারফেস অফ দ্য ওশেন গেটস মোর হিট ফ্রম দ্য সান, অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠভাগ অর্থাৎ উপরিভাগ সেটা হচ্ছে সূর্য থেকে তাপ পায়, অর্থাৎ বেশি তাপ পায়। দেন দ্য ওশেন ডেপথস, অর্থাৎ সমুদ্রের গভীর অংশ থেকে, অর্থাৎ সমুদ্রের উপরের যে অংশ থাকে সেটা অনেক বেশি তাপ পায় সমুদ্রের যে গভীর অংশ রয়েছে সেই অংশের তুলনায়। দিস টেম্পারেচার ডিফারেন্সেস ক্যান বি ইউজড অ্যাজ অ্যান এনার্জি সোর্স টু, অর্থাৎ এই যে তাপমাত্রার পার্থক্য এটাকেও হচ্ছে জ্বালানির শক্তি হিসেবে, জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এইখানে বলা হলো যে সমুদ্র শক্তি বিভিন্ন উৎস থেকে পাওয়া যায়, যেমন সমুদ্রের জোয়ার ও ঢেউয়ের শক্তি ব্যবহার করে শক্তি উৎপাদন বা বিদ্যুৎ উৎপাদন করা যায়। সমুদ্রের উপরিভাগ সূর্য থেকে মানে সমুদ্রের যে গভীর অংশ রয়েছে সেই তুলনায় বেশি তাপ গ্রহণ করে, এটা তো স্বাভাবিক। সমুদ্রের যে উপরিভাগ রয়েছে সেটা হচ্ছে সূর্য থেকে বেশি তাপ পাবে, যেটা গভীর অংশ রয়েছে সেটা কম তাপ পাবে। তো এই যে তাপমাত্রার পার্থক্য, এই পার্থক্য থেকেও বিদ্যুৎ উৎপাদন বা শক্তি উৎপাদন করা যায়। তো এবার আমরা হচ্ছে কোয়েশ্চনস অ্যান্ড অ্যান্সার্স দেখি। প্রশ্ন একে বলা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি উৎস বলতে কি বোঝো? তো আমরা বলতে পারি যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর দোজ সোর্সেস অফ এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির উৎস হলো সেই ধরনের জ্বালানির উৎস দ্যাট আর যা হলো ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট, যেগুলো হচ্ছে কি হয়, মানে প্রাকৃতিকভাবে পুনরায় সৃষ্টি হয় এবং কখনো শেষ হয়ে যায় না। এরপর হোয়াট আর দ্য প্রবলেমস উইথ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ অনবায়নযোগ্য জ্বালানি উৎসসমূহের মধ্যে সমস্যা কি? ঠিক আছে, তো বলা হচ্ছে যে নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর লিমিটেড, অর্থাৎ অনবায়নযোগ্য যে জ্বালানি উৎসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সীমিত, বিকাম এক্সপেন্সিভ ওভার টাইম, এবং সময়ের সাথে সাথে এগুলো কি হবে, মানে দামি হয়ে উঠবে। অ্যান্ড কজ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এবং হচ্ছে মানে পৃথিবীর পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটা হচ্ছে দায়ী, বা এটা হচ্ছে এই কারণে কি হয়, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন হয়। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ এই যে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য জ্বালানি উৎসসমূহের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি? তো এটা আমরা বলতে পারি, রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ন্যাচারালি রিপ্লেনিশড, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানিগুলো এটা প্রাকৃতিকভাবে পুনরায় সৃষ্টি হয়, অ্যান্ড ডু নট রান আউট, এবং কখনো শেষ হয়ে যায় না। যেমন আমরা বলেছিলাম হচ্ছে ওই যে সোলার প্যানেলের কথা, যেটা সূর্যের তাপের মাধ্যমে মানে তাপ নিয়ে বিদ্যুৎ সৃষ্টি করে, এবং এটা কি হয়, মানে সূর্যের তাপ পড়লেই বিদ্যুৎ তৈরি হয়।
হোয়ারাস যেখানে নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর লিমিটেড, যেখানে হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানি উৎসগুলো হচ্ছে সীমিত অ্যান্ড ক্যান বি এক্সস্টেড এবং এটা শেষ হয়ে যায়। রিনিউয়েবল এনার্জি ইজ অলসো মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং এই নবায়নযোগ্য জ্বালানিগুলো হচ্ছে কি আরও বেশি নিরাপদ। এরপরে আমরা অ্যাক্টিভিটি ডিতে দেখি রিচ দ্য ডায়লগ বিটুইন রাজু, অর্থাৎ কথোপকথনটি পড়ো বিটুইন রাজু আ স্টুডেন্ট অফ ক্লাস 10, যে হচ্ছে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, অ্যান্ড হিজ আঙ্কেল মিস্টার বড়ুয়া এবং তার আঙ্কেল বা চাচা বড়ুয়ার মধ্যে, হু ওয়ার্কস অ্যাট সাঙ্গু গ্যাস ফিল্ড, যে সাঙ্গু গ্যাস ফিল্ডে কাজ করে, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিস্টার বড়ুয়া বলতেছে হোয়াট আর ইউ রিডিং রাজু, রাজু তুমি কি পড়ছো? রাজু বলতেছে ইংলিশ আঙ্কেল, ইংরেজি পড়ছি আঙ্কেল, আ চ্যাপ্টার অন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির উৎস সম্পর্কে একটি অধ্যায়। মিস্টার বড়ুয়া বলতেছে আই সি, বুঝলাম বা দেখতে পেলাম, ডু ইউ নো রিনিউয়েবল এনার্জি ইজ অলসো কল্ড গ্রিন এনার্জি, অর্থাৎ তুমি কি জানো নবায়নযোগ্য জ্বালানিকে সবুজ জ্বালানিও বলা হয়? তারপর রাজু বলতেছে গ্রিন এনার্জি, সবুজ এনার্জি, নো আঙ্কেল আই ডোন্ট নো, আমি জানি না চাচা। নাথিং ইজ দেয়ার অ্যাবাউট গ্রিন এনার্জি ইন দ্য টেক্সট এইদার, অর্থাৎ আমার পাঠ্য বইয়ে বা বইয়ের লেখাতেও সবুজ জ্বালানি সম্পর্কে কিছু বলা নেই। এরপর মিস্টার বড়ুয়া বলতেছে আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? এনিওয়ে, যাই হোক, রিনিউয়েবল এনার্জি সোর্সেস প্রোভাইড আস উইথ এনার্জি, অর্থাৎ এই নবায়নযোগ্য জ্বালানিগুলো আমাদেরকে দেয় সেই জ্বালানি হুইচ ডাজেন্ট হার্ম দ্য এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি করে না, ডিউরিং ইটস প্রোডাকশন, এটার উৎপাদনের সময়, অর কনজামশন অথবা ব্যবহারের সময়। সে বলা যায় সোলার এনার্জি, যেমন হচ্ছে সৌরবিদ্যুৎ বা সৌরশক্তি। ইউ সি, তুমি দেখো, দ্যার ইজ নো বার্নিং, সেখানে কোনো পোড়ানো নেই, নো স্মোক, কোনো ধোঁয়া নেই, নো এমিশন অফ গ্যাসেস, এবং গ্যাসের কোনো নিঃসরণ নেই। ইটস এ সর্ট অফ ক্লিন টেকনোলজি, এটা হচ্ছে একটা নিরাপদ প্রযুক্তির মাধ্যম, অ্যান্ড ক্লিন এনার্জি সোর্স, এবং হচ্ছে নিরাপদ জ্বালানি উৎস। এরপর রাজু বলতেছে ওহ এক্স্যাক্টলি, ঠিক তাই, দ্যাটস হোয়াট আওয়ার টিচার সেইড, আমাদের শিক্ষকও এই কথাই বলেছিলেন, আই রিমেম্বার, আমার মনে পড়েছে। মিস্টার বড়ুয়া বলতেছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বার্নিং ফসিল ফুয়েলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানো, সে অয়েল অর কোল, কয়লা অথবা তেল, এমিটস গ্রিনহাউস গ্যাসেস, অর্থাৎ সেটা হচ্ছে কি করে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, দ্যাট হার্ম দ্য এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের ক্ষতি করে। রাজু বলতেছে ও আই সি, ইয়েস আই গট দ্য ক্লু আঙ্কেল, ও আচ্ছা আমি বুঝতে পেরেছি চাচা, থ্যাংকস আ লট, অনেক ধন্যবাদ। আই নাও আন্ডারস্ট্যান্ড, আমি এখন বুঝতে পেরেছি, দ্য রিলেশন বিটুইন দ্য টু পিকচার্স ইন সেকশন এ, সেকশন এ এর দুইটি ছবির মধ্যে সম্পর্ক। গ্রিন এনার্জি সোর্সেস মেক আ গ্রিন গ্লোব, অর্থাৎ হচ্ছে এই সবুজ জ্বালানি উৎস সবুজ পৃথিবী বা পরিবেশ বান্ধব পৃথিবী তৈরি করে। আমরা কিন্তু এই পার্টের শুরুতে দুইটা ছবি দেখেছিলাম, এই যে এখানে এই দুইটা ছবির কথা এখানে বলা হলো। সেকশন এতে হচ্ছে আমরা দুইটা যে ছবি দেখেছিলাম সেই ছবি দুটার মধ্যে যে কী সম্পর্ক সেটা এখন রাজু বুঝতে পেরেছে। তো এখন আমাদের কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স এখানে রয়েছে। যেমন প্রথম প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ রিনিউয়েবল এনার্জি কল্ড গ্রিন এনার্জি, অর্থাৎ কেন নবায়নযোগ্য জ্বালানি শক্তিকে সবুজ শক্তি বলা হয়। ঠিক আছে, এটার উত্তর হবে রিনিউয়েবল এনার্জি ইজ কল্ড গ্রিন এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য শক্তিকে সবুজ শক্তি বলা হয় বিকজ ইট ডাজ নট হার্ম, কারণ এটা ক্ষতি করে না, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে, ডিউরিং ইটস প্রোডাকশন অর ইউজ, এটা উৎপাদন অথবা ব্যবহারের সময়, ইটস প্রডিউসেস নো স্মোক, এটা কোনো ধোঁয়া সৃষ্টি করে না বা তৈরি করে না, অর হার্মফুল গ্যাসেস, অথবা কোনো ক্ষতিকর গ্যাস। প্রশ্ন 2 বলা হচ্ছে নাথিং ইজ দেয়ার অ্যাবাউট গ্রিন এনার্জি ইন দ্য টেক্সট এইদার, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে সবুজ শক্তি সম্পর্কে কোনো কিছু বলা নেই বা লেখা নেই। ডু ইউ থিঙ্ক দিস স্টেটমেন্ট অফ রাজু ইজ কারেক্ট, তুমি কি মনে করছো রাজুর এই বিবৃতিটি সঠিক? এক্সপ্লেইন হোয়াই ইয়েস অর নো, অর্থাৎ হ্যাঁ বা না হওয়ার কারণ ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা বলতে পারি নাথিং ইজ দেয়ার অ্যাবাউট গ্রিন এনার্জি ইন আওয়ার টেক্সট এইদার, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে সবুজ জ্বালানি সম্পর্কে কোনো কিছু বলা নেই। দিস স্টেটমেন্ট অফ রাজু ইজ নট কারেক্ট, রাজুর এই বিবৃতিটি সঠিক নয়, বিকজ ইন দিস লেসন 2 পিকচার্স আর শোন, অর্থাৎ এই লেসনে 2টা ছবি দেখানো হয়েছে যেটা আমরা মাত্রই দেখলাম। ওয়ান ইন্ডিকেটস রিনিউয়েবল এনার্জি, একটা নবায়নযোগ্য জ্বালানিকে চিহ্নিত করে বা নির্দেশ করে, অ্যান্ড আদার ইন্ডিকেটস দ্য গ্রিননেস অফ দ্য ওয়ার্ল্ড, এবং অন্যটি হচ্ছে পৃথিবীর সবুজত্বকে বোঝায়।
সো আই থিঙ্ক টু পিকচার্স সাজেস্ট দ্যাট, অর্থাৎ আমি মনে করি যে এই দুইটা ছবি নির্দেশ করে যে রিনিউয়েবল এনার্জি কিপস দ্য ওয়ার্ল্ড গ্রিন, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি পৃথিবীকে সবুজ রাখে। এরপর প্রশ্ন নম্বর 3 বলা হচ্ছে আই নাও আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য টু পিকচার্স ইন সেকশন এ। আমি এখন সেকশন এ এর দুইটা ছবির মধ্যে সম্পর্ক বুঝতে পারছি। হোয়াট ডাজ রাজু মিন হিয়ার? রাজু এখানে কি বুঝিয়েছে? হোয়াট ডাজ হি রিয়েলি আন্ডারস্ট্যান্ড? সে আসলে কি বুঝেছে? ডু ইউ এগ্রি উইথ রাজুস ভিউ হিয়ার? তুমি কি এখানে রাজুর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত? হোয়াই? কেন? তো এখানে বলা হচ্ছে যে আই নাও আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য টু পিকচার্স ইন সেকশন এ, অর্থাৎ আমি এখন বুঝেছি সেকশন এ এর দুইটা ছবির মধ্যকার সম্পর্ক। রাজু মিনস হিয়ার দ্যাট, রাজু এখানে বুঝিয়েছে যে রিনিউয়েবল এনার্জি হেল্পস কিপ দ্য আর্থ গ্রিন, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি পৃথিবীকে সবুজ রাখতে সাহায্য করে, অ্যান্ড পলিউশন ফ্রি, এবং জীবাণুমুক্ত বা দূষণমুক্ত রাখতে। হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট, সে বুঝেছে যে ইউজিং গ্রিন এনার্জি প্রোটেক্টস দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ সবুজ জ্বালানি ব্যবহার প্রকৃতিকে, পরিবেশকে রক্ষা করে। ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ রাজু, আমি রাজুর সাথে একমত। বিকজ, কারণ রিনিউয়েবল এনার্জি রিডিউসেস পলিউশন, কারণ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি কী করে? দূষণ কমায়, অ্যান্ড হেল্পস মেনটেন আ হেলদি এনভায়রনমেন্ট, এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। তো এবার এক নজরে আমরা কঠিন শব্দগুলোর অর্থ দেখে নিই। যেমন রিনিউয়েবল নবায়নযোগ্য, নন রিনিউয়েবল হচ্ছে অনবায়নযোগ্য। ফসিল ফুয়েলস মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, রিলায়েন্স হচ্ছে নির্ভরশীলতা, পজেস সৃষ্টি করে, ফাইনাইট সীমিত, এরপর ইভেনলি ডিস্ট্রিবিউটেড সমানভাবে বর্ধিত হয়, ডিকেটস হচ্ছে দশক, ড্যামেজিং ক্ষতিকর, পলিউটিং ইম্প্যাক্টস দূষণকারী প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন, ইন কন্ট্রাস্ট বিপরীত, রিপ্লেনিশড পুনরায় পূরণ হয়, রান আউট শেষ হয়ে যাওয়া, কমার্শিয়াল বাণিজ্যিক, ইন্ডাস্ট্রিয়াল শিল্প সংক্রান্ত, ক্যাপচার্ড সংগ্রহ করা যায়, ওয়াইন্ড টারবাইন্স বায়ুচালিত টারবাইন, এভাপোরেট হচ্ছে বাষ্পীভূত হওয়া, ওয়াটার ভ্যাপর হচ্ছে জলীয় বাষ্প, হাইড্রো ইলেকট্রিক এনার্জি হচ্ছে জলবিদ্যুৎ, বায়োমাস জৈব পদার্থ, বায়ো এনার্জি জৈব শক্তি, ফ্লু হচ্ছে ইঙ্গিত, অ্যাবান্ডান্ট প্রচুর পরিমাণে বিদ্যমান, এলিমেন্টস মৌল, সেপারেটেড পৃথক করা, ইন্টেরিয়র অভ্যন্তর ভাগ বা ভেতরের দিক, মল্টেন লাভা গলিত লাভা, এক্সট্রিম প্রচণ্ড তাপ, জিওথার্মাল এনার্জি হচ্ছে ভূতাপীয় শক্তি, ওশেন এনার্জি সমুদ্র শক্তি, টাইড জোয়ার, ডেপথ মানে হচ্ছে গভীর অংশ, টেম্পারেচার ডিফারেন্সেস তাপমাত্রার পার্থক্য, রিনিউয়েবল হচ্ছে নবায়নযোগ্য, এনিওয়ে যাই হোক, প্রোভাইড সরবরাহ, হার্ম ক্ষতি করা, প্রোডাকশন উৎপাদন, কনজামশন ব্যবহার, এমিশন নিঃসরণ, ক্লিন টেকনোলজির নিরাপদ প্রযুক্তি, রিলেশন সম্পর্ক, গ্রিনহাউস গ্যাসেস মানে হচ্ছে গ্রিনহাউস গ্যাস। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবো অন্য একটি ভিডিওতে। সে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।